এত জোরে একটা থাপ্পড় খেয়ে নূর সোফায় পড়ে আছে। তার সামনে 6 ফুট 2 ইঞ্চি একটা মাত্রাতিরিক্ত একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে থাপ্পড়টা মেরে। থাপ্পড়টা মারার রিজন হলো এই নিয়ে 7 বার সে বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল। আর একবার পালানোর চেষ্টা করলে জ্যান্ত পুঁতে দিব। এই কথাটা ওই লম্বুটা বলে চলে গেল। নিজের জামা কাপড়ের দিকে তাকালাম, কিছু অংশ ছিঁড়ে গেছে, কারণ আমি যতবারই পালানোর চেষ্টা করেছিলাম উনি আমাকে টেনে হিঁচড়ে বাড়ির মধ্যে নিয়ে এসেছিলেন। অথচ এটা বাড়ি বললে ভুল হবে, এটা রাজপ্রাসাদ এক ধরনের। নূর নিজে একটা আলিশান ঘরের মধ্যে আছে তার বুঝতে বাকি নেই। নূর এটা বুঝতে পারছে না তাকে কেন তুলে এনেছে, কি জন্য এনেছে। নূর আবার উঠে উকিঝুঁকি মারা শুরু করলো যে আর কোনো রাস্তা আছে কি না পালানোর। কিন্তু না, কারণ নূর যেখানে আছে সেখান থেকে পালানোর তো রাস্তা নাই, সাথে এটা ভিন দেশ। অর্থাৎ সে যে বাংলাদেশের মধ্যে কোথাও নেই তাই এই বাড়ির বাউন্ডারি দেখে বোঝা যাচ্ছে। আল্লাহ আল্লাহ, হেল্প করো প্লিজ, এই কোন জাহান্নামে আমি আটকা পড়লাম। নূর নিজের সাথে বিড়বিড়িয়ে কথাগুলো বলছিল। এর মধ্যে দরজাটা খট করে শব্দ হলো। নূর তড়াক করে পিছন ফিরে তাকালো। হ্যাঁ, লম্বুটা আবার এসেছে। নূর এবার চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকে শক্ত করে তাকালো। আধা লম্বা চুলটাকে খোপা করে ধপাধপ পা ফেলে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো। হোয়াই ডিড ইউ ব্রিং মি হিয়ার? নূরের করা প্রশ্ন ছেলেটার কাছে। ছেলেটার কোনো ভাবান্তরই নেই প্রশ্নটা শুনে। উল্টো সে ভাবলেশীন হয়ে উত্তর দিল, মাই উইশ। ছেলেটার এমন কেয়ারলেস উত্তর শুনে মেজাজের পিত্তিটা একদম ভালো মতো জ্বালিয়ে দিল। ইজ দিস জোক টু ইউ? নূর কথাটা বলে ছেলেটার বুকে একটা ধাক্কা দিল। ছেলেটা পিছু সরতে যেয়েও আটকে গেল। যা করছো সেকেন্ড টাইম যেন সেটা আর রিপিট না হয়। ছেলেটা জবাব দিল নূরকে। 100 বার করব। নূর কথাটা বলে আরেকবার ধাক্কা দিতে গেলে ছেলেটা নূরকে দেওয়ালের সাথে চেপে ধরে। উল্টো পিঠে ঘুরে আছে নূর ছেলেটার দিকে। লিভ মি। নূর দাঁতের দাঁত চেপে বলল। সেটা আর জন্মে না। ছেলেটা নূরের কানের কাছে হিসিয়ে বলল। আহ! নূর মৃদু আওয়াজ করল। নূরকে এইভাবে দেওয়ালের সাথে চেপে ধরাতে কাঁধ থেকে ছেঁড়া অংশটুকু বের হয়ে গেছে। ছেলেটা নূরের কাঁধের দিকে তাকিয়ে আছে। নূর নড়াচড়া করেই যাচ্ছে। নূরের এমন নড়াচড়া দেখে ছেলেটা নূরকে এক ধাক্কা দিল রাগের চোটে। নূর যেয়ে পড়ল বিছানায়। নূরকে ধাক্কা দিয়ে ছেলেটা ওই ঘর থেকে বের হয়ে গেল। দরজা লক করে দিল আবারও। নূরের মনে হচ্ছে নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলে দিই। বস সামনে থাকা গার্ডটি ডাকলো ছেলেটাকে। ইয়েস। ছেলেটা চোখ তুলে তাকালো। ছেলেটা নূরের কাছ থেকে বের হয়েছে, সোফায় চুপচাপ বসেছিল। এরই মধ্যে গার্ডটা হাজির হলো। মিস্টার ম্যানিওক আর তার সেক্রেটারি কিম আপনার সাথে দেখা করতে এসেছে, গার্ড বলল। তাদেরকে কালকে আসতে বলো। ছেলেটা বলল, ওকে বস। গার্ডটা বলে বন্দুক উঠিয়ে চলে গেল বাহিরে। ছেলেটাও সোফা থেকে উঠে তার বাড়ির চক্কর লাগার জন্য বের হলো। এদিকে নূর আবারও পালানোর জন্য রাস্তা খুঁজছে। একটা জানালা পেল। বাথরুমে ঢুকেই দেখে ঠাই দিয়ে জানালা লাগানো। ব্যাস সেটাকে খুলে সেখান থেকে লাফ দিল গার্ডেন এরিয়াতে। কিন্তু যেদিকে চোখ যায় শুধু দেওয়াল আর দেওয়াল, আর চারপাশে জঙ্গল। নূর দৌড়াচ্ছে কিন্তু অচেনা ভিনদেশে এসে কিছুই চিনতে পারছে না। কি হবে এখন? নূর দৌড়াতে দৌড়াতে একটা গুলির আওয়াজ শুনে থমকে গেল। আস্তে আস্তে পা চালাচ্ছে, কোথা থেকে আওয়াজটা আসছে সেটা শোনার জন্য এগিয়ে যাচ্ছে। একটা গলি পেরিয়ে সামনে যেয়ে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। যে ছেলেটা তাকে তুলে এনেছে সেই ছেলে আরেকজনকে মারছে গুলি দিয়ে। আশেপাশে গার্ডও আছে, তারা দাঁড়িয়ে আছে, তাদের হাতে বন্দুক। হোয়াট দ্য হেল? নূর এরকম মৃদু আওয়াজে বলল। নূরের এরকম আওয়াজে ছেলেটা গুলি মারতে মারতে তার দিকে তাকালো। দেখলো নূর দাঁড়িয়ে আছে। ব্লাডি শিট। ছেলেটা উচ্চারণ করলো অনেক বিরক্তি সুরে। ছেলেটা নূরের দিকে এগিয়ে আসলে নূর পালাতে শুরু করে উল্টো দিকে। নূর দৌড়াচ্ছে কিন্তু পথ ফুরাচ্ছে না। কবে শেষ হবে এই অবসান?
হুট করে নূর দৌড়াতে দৌড়াতে পড়ে যেতে লাগলে, কারো ধাক্কায় পড়ে যেতে লাগলে তার কোমর ধরে ফেলে। কেউ একজন কানে কানে বলছে, দিস ক্রিমিনাল লাভার ইজ ইন লাভ উইথ ইউ। গোল টেবিলের চারপাশে বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের ডন আর মাফিয়া বসে আছে। তাদের মধ্যে মেন সিটে পায়ের ওপর পা তুলে বসে আছে ক্রিস্টন ক্রুজ। সবার মতামত শুনছে। আজকে গোল টেবিল বসার কারণ হলো মাফিয়াদের নিয়ে একটা বিশাল পার্টি হবে এই সপ্তাহের মধ্যে। প্রতি বছরই এরকম পার্টি মাফিয়ারা থ্রো করে। সেখানে অনেক বড় বিজনেসম্যান, খ্যাতিমান মানুষরা উপস্থিত থাকে। এই পার্টির মাধ্যমে তারা বিভিন্ন টার্গেটও পূরণ করে। মিস্টার ক্রুজ, আপনার ডিসিশনের অপেক্ষায় সবাই আছে। সে সামথিং, ইংরেজ মাফিয়া থানেকুই বলল। পার্টি হবে, তবে প্রতি বছর যেভাবে হয় সেভাবে না, অন্যরকম হবে। ক্রিস্টন বলল, আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে মিস্টার ক্রুজ। শুধু আপনার উপস্থিতি চাই, বাকিটা সামলে নিব আমরা। থানকির উত্তর। ওকে, লেটস সি। ক্রিস্টন কথাটা বলে সেখান থেকে উঠে চলে গেল। ক্রিস্টন ক্রুজ আমেরিকার নাম্বার 1 মাফিয়া। এত ডেঞ্জারাস মাফিয়া, তাকে সব মাফিয়ারাই ভয় পায়। 6 ফিট উচ্চতার, তামাটে রঙের বর্ণে সে হাই ক্লাস সুদর্শন মানুষ হিসেবে পরিচিত। তার কথা বলা, স্টাইল, চলাফেরা সব কিছু মনোমুগ্ধকর। তার এক ইশারায় মেয়েরা যেমন ঘায়েল হতে পারে, ঠিক তেমন তার এক ইশারায় যে কোনো কারো খুন হয়ে যেতে পারে। তার সমস্ত বর্ণনার একটাই আকর্ষণ করার জিনিস হলো তার চোখ। তার চোখ সমুদ্রের পানির মতো রং। দাড়ি ভর্তি গাল, ঠোঁট হালকা খয়েরি রঙের। শারীরিক গঠন জিম করে যেভাবে বানিয়েছে, মেয়েরা দেখে তো লুটোপুটি খায় তার সাথে বেড শেয়ারের জন্য। হেই হানি, লেটস এনজয় টু নাইট। একটা ইংরেজ রিচ ফ্যামিলি থেকে বিলং করা সুন্দরী রমণী ক্রিস্টনকে এই কথা বলল। ক্রিস্টন মাফিয়াদের মিটিং থেকে বের হয়ে আসছিল গাড়ির কাছে। সেই পথে এই নারী বাধা দিয়ে কথাগুলো বলল। নট ইন্টারেস্টেড। ক্রিস্টন মেয়েটাকে সাইডে মৃদু ধাক্কা দিয়ে গটগটিয়ে চলে গেল। গাড়ি নিয়ে রওনা দিল ক্রিস্টন নিজের আলিশান বাড়ির উদ্দেশ্যে। সেখানে সে তার লাইফ লাইনকে আটকে রেখেছে। তাকে বেশিক্ষণ না দেখলে ছটফট করে সে এখন। ক্রিস্টন বাড়ি পৌঁছে জুতা পায়ে গটগটিয়ে উপরে গেল। তার সার্ভেন্ট তাকে মৃদু আওয়াজে বলছে, স্যার আপনার কফি। ক্রিস্টন তার কথার উত্তর না দিয়ে উপরে চলে গেল। ক্রিস্টন উপরে যেয়ে নূরের দরজা ধাক্কাচ্ছে। ভেতর থেকে লক করে রেখেছে নূর নিজেকে। কোনো মতেই সে আজ দরজা খুলবে না। এদিকে ক্রিস্টন ডুপ্লিকেট কার্ড কি বের করছে খোলার জন্য। ঠিকই সেটা দিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে যেই না ভিতরে ঢুকবে, অমনি নূর ফুলদানি দিয়ে ক্রিস্টনের মাথায় মারল। ক্রিস্টন ব্যথায় আওয়াজ করে থেমে গেল। নূর এদিকে পালিয়ে যাচ্ছে ঘর থেকে। বাড়ির মধ্যে রাস্তায় চলে আসছে নূর। প্রাণপণে দৌড় দিচ্ছে সে, কিন্তু আটকা পড়ে গেল গার্ডসদের কাছে। আপনি ভেতরে যান ম্যাম, একটা গার্ড মাথা নিচু করে বলল। যাব না, আমাকে যেতে দিন। নূর বলল আর আশেপাশে তাকাচ্ছে ক্রিস্টন আসছে কি না। বসের পারমিশন নাই ম্যাম, প্লিজ আপনি ভেতরে যান, গার্ড বলল। তোর বসের গুষ্টি গিলাই, বাইর হতে দে আমাকে। নূর রেগে উত্তর দিল। নূর দেখছে গার্ডগুলো এক হাত ফাঁক হয়ে দাঁড়িয়ে আছে। নূর কি বুঝে দৌড় দিতে যাবে, অমনি কে তার পিছন থেকে হাত খপ করে ধরে একটা সজোরে থাপ্পড় দিল। থাপ্পড় খেয়ে নূর ছিটকে দেওয়ালে পড়ল। দেওয়ালে মাথা ব্যথা লাগার কারণে কপালটা ফেটে গেছে। তাৎক্ষণিকভাবে নূর তার জ্ঞান হারিয়ে ফেলল। ক্রিস্টন নূরকে কাঁধে তুলে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। ক্রিস্টনকে দেখার সাথে সাথে তার গার্ডরা সেখান থেকে সরে যায়। ক্রিস্টন নূরকে বেডে শুয়ে ডাক্তারকে কল করলো। নিজের মাথা ফাটাই দিয়েছে, সেদিকে হুঁশ নাই তার। নূরের মুখের দিকে এক ধ্যানে চেয়ে আছে ক্রিস্টন। তুমি চাও বা না চাও, তোমাকে থাকতে হবে আমারই। ইউ আর অনলি বিলংস টু দিস ক্রিমিনাল। ক্রিস্টন বলল। ডাক্তার এসে মাথায় ব্যান্ডেজ করে গেল। ডাক্তার এক প্রকার ভয়ে আসছে। ক্রিস্টন দ্য গ্রেট মাফিয়াকে সবাই ভয় করে। দূর থেকে তার নজর পাওয়ার
জন্য মেয়েরা মরিয়া থাকে ঠিকই, কিন্তু তার কাছে ঘেঁষার সাহস কেউ করে না। স্যার, হয়ে গেছে, লেডি ডাক্তারটা ভয়ে ভয়ে বলল। ফেয়ার ইনাফ, ইউ মে গো নাও। ক্রিস্টান মোবাইল টিপতে টিপতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে জবাব দিল। লেডি ডাক্তার মাথা দুলিয়ে পায়ের বেগ বাড়িয়ে সেখান থেকে চলে গেল। একটা সার্ভেন্ট এসে নক করছে ক্রিস্টানের ঘরে। কাম। ক্রিস্টান তার ঘর থেকে জবাব দিল, স্যার আপনার কফি। সার্ভেন্টটা ভিতরে ঢুকে কফিটা ক্রিস্টানের সামনে টেবিলে রেখে চলে গেল। ক্রিস্টান হাতের কফি নিয়ে নিজের ঘরে থাই গ্লাসের জানালার কাছে দাঁড়ালো। জানালা দিয়ে বাহিরের অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ দেখা যাচ্ছে। পিছন ফিরে দেখলো তার প্রিয়তমা গভীর ঘুমে মগ্ন। ইউ নেভার নো হাউ মাচ আই ওয়ান্ট ইউ। ক্রিস্টন কাউচের উপর শুয়ে আছে, চোখে চশমা পরে। সে মাঝে মধ্যেই চশমা পরে মাইগ্রেনের ইস্যুর কারণে। ল্যাপটপ ইউজ করার সময় বেশিরভাগ চশমা ইউজ করে। সোফায় ল্যাপটপ ইউজ করতে করতে ওইখানে কাত হয়ে ঘুমিয়ে যায় সে। সকালবেলা টিপ টিপ চোখ মেলে তাকালো চারপাশে নূর, কিন্তু মাথার ভেতরটা কেমন যেন ভনভন করছে। একটু একটু করে শোয়া থেকে বসা অবস্থায় আসলো নূর। অন্ধকার রুমে ব্ল্যাক পেইন্টের দেওয়ালে আরও বেশি অন্ধকার গড়ে তুলছে চারপাশ। থাই গ্লাসের জানালার সাথে অ্যাটাচ ব্ল্যাক কার্টেন ও বাহিরের আলো ভেতরে ঢুকতে দিচ্ছে না। ফোনটাও সাথে নেই যে স্ক্রিন লাইট অন করে আশপাশে দেখবে কি হচ্ছে। ধীর পায়ে নূর উঠল নিজের অবস্থান থেকে। অন্ধকারে কিছুই বুঝতেছে না কোথায় কি আছে, তবুও বেককলের মতো পা চালাচ্ছে। অন্ধকারে পা চালাতে চালাতে কখন নূর ক্রিস্টান যে সোফায় শুয়ে আছে তার সামনে টেবিলে চলে আসছে সে নিজেও জানে না। নূর হাত দিয়ে বারবার সামনের দিকে এগোচ্ছে যে সামনে কোনো দরজা আছে কি না। নূর এভাবে চলতে চলতে টেবিলের সাথে বাধা পড়ে আছড়ে পড়ল ক্রিস্টানের উপর। ক্রিস্টানের বুকের ওপর নূর আর দুইজনের ঠোঁট লাগালাগি, এক প্রকার চুম্বন বলা যায়। নূর তো হতবাক, কি থেকে কি হয়ে গেল। নূর উঠতে গেলে ক্রিস্টান তাকে আরও জাপটে ধরে। চুমুটা আচমকা দুইজনের সাথে হলেও এখন বেশ আয়েশ করে ক্রিস্টান নূরের ঠোঁট চুষে নিচ্ছে। নূরের চোখ বড় বড় হয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে নির্ঘাত এই লম্বুটা তার ঠোঁটের ভার্জিনিটি খাওয়া দিল আজকে। নূর প্রাণপণে চেষ্টা করছে ঠেলা দেওয়ার, কিন্তু পারছে না। মনে মনে বিষাক্ত আর ভয়ঙ্কর গালি আসছে, আর মনে হচ্ছে ঠোঁটটা ছাড়া পেলেই তার ওপর বুলেটের মতো গালি বর্ষণ শুরু করে দেবে। কিন্তু এই লম্পুটা তাকে ছাড়ছে না। বেশ মিনিট 6 পর ক্রিস্টান নিজের ঠোঁট ছাড়িয়ে নিয়ে আসলো নূরের কাছ থেকে। হাঁপাচ্ছে দুজন, ঘন ঘন নিঃশ্বাস ছেয়ে আসছে ঘরটা। যদি ভুল থেকে ভালো কিছু পাওয়া যায় তাহলে ভুল করতে থাকো, আই ডোন্ট মাইন্ড। ক্রিস্টান কথাটা বলে নূরের উপর থেকে উঠে লাইট অন করে দিল। রাগে ক্ষোভে নূরের নিজের চুল না, এই লম্বটার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। চোখ ভর্তি জল তার, চোখের ভিতরের সাদা অংশ লাল হয়ে গেছে কিছু রাগের জন্য। তোমার কাছে যথেষ্ট সময় আছে আমার দিকে তাকানোর, বাট এখন তুমি উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসো। আমি গার্ডেন এরিয়াতে তোমার জন্য অপেক্ষা করছি। ক্রিস্টান কথাটা বলে চলে গেল সেখান থেকে। নূর ওইভাবেই বসে রইল। কেন শুনবে তার কথা? শুনবে না কোনো কিছু। এইভাবে বসে থাকবে সে, দেখবে তার সাধ্য কতটুকু তাকে এইখান থেকে নিয়ে যাওয়ার। অনেকক্ষণ হয়ে গেল ক্রিস্টান নাস্তার টেবিলে বসে আছে গার্ডেন এরিয়াতে। তার গার্ডগুলো মাথা নিচু করে আছে। ক্রিস্টানের এতক্ষণ অপেক্ষা করাটা বিরক্ত লাগলেও সেইটা এখন রাগে প্রকাশ পাচ্ছে। একটা সার্ভেন্টকে দিয়ে নূরকে ডেকে পাঠালো ক্রিস্টান। সার্ভেন্ট চলে আসলো, কিন্তু নূর আসলো না। উল্টো শোনা গেল নূর তাকে বাংলা ভাষায় গালিগালাজ করে নিচে পাঠিয়ে দিয়েছে। এইসব শুনে ক্রিস্টান নিজেই গেছে এখন নূরকে আনতে। ক্রিস্টান ঘরে যেয়ে দেখলো নূর সকালে যে জায়গায় বসা অবস্থায় রেখেছিল এখনও ঠিক সেই অবস্থায় বসে আছে। এটা দেখে ক্রিস্টানের মেজাজে আগুনে ঘি ঢেলে দিল। সমস্যা কি? ক্রিস্টান চিল্লিয়ে বলল। নূর তবুও কোনো কথা বলছে না। নখ দিয়ে নরম পাপোশটা খুব মনোযোগ দিয়ে খোটাচ্ছে সে। সে এতটাই ব্যস্ত যে সামনে থাকা ব্যক্তিটা আগ্নেয়গিরির মতো লুক নিয়ে আছে তার কোনো ভাবান্তর নেই। ক্রিস্টান নূরের ইগনোরেন্স সইতে না পেরে তার 2 বাহু টেনে তাকে দাঁড় করালো। এত শক্ত করে টেনে ধরেছে যে নূরের মনে হচ্ছে
শরীর থেকে আজ তার হাত দুটো আলাদা হয়ে যাবে। আমি যখন কোনো প্রশ্ন করব বা করছি, আমার চোখে তাকিয়ে জবাব দিবে পরবর্তী সময় থেকে। ক্রিস্টন নূরের দুই বাহুকে ঝুঁকিয়ে বলল, এটা আমার হাত, আপনার বন্দুক না যে এত জোরে ঝাঁকাবেন। নূর ক্রিস্টনের চোখে চোখ রেখে কথাটা বলে চোখ নামিয়ে নিল। তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে, নয়তো বন্দুকের গুলি তোমার ভিতরে প্রবেশ করতে সময় নেবে না। আই এম নট ইউর সার্ভেন্ট। নূরের চোখ মুখ শক্ত করে জবাব। ইয়েস ইউ আর। তোমার গ্র্যান্ডপা তোমাকে আমার সার্ভেন্ট হিসেবে বিক্রি করে দিয়েছে আমার কাছে। ক্রিস্টনের পাকা জবাব। সে বিক্রি হয়ে গেছে। কথাটা বারবার বাজতে লাগলো তার কানে। তার দাদু কিভাবে এই কাজটা করতে পারলো? সে জানে তার দাদু তাকে ভালোবাসে, তাহলে কিভাবে? প্রশ্নের আহাজারিতে নূর তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। নূর নিজের হাত দিয়ে এক ঝটকায় কপালে থাকা ব্যান্ডেজ খুলে ফেলল। রক্ত বেরোচ্ছে না, কিন্তু হালকা হালকা বেরোচ্ছে তা স্পষ্ট। ক্রিস্টনের চোখ এড়ালো না। রাগে শরীর জ্বলে গেল তার আরও। আমি টাকা দিয়েছি তোমায়, তাই তোমার শরীরে শুধু আমার দেয়া দাগ থাকবে। নেক্সট টাইম এরকম ভুল করলে সোজা হয়ে দাঁড়ানোর অবস্থায় থাকবে না তুমি। ক্রিস্টনের কোনো কথাই নূরের মাথায় ঢুকছে না। তার মাথায় যেটা এখন ঢুকেছে সেটাই ঘুরছে বারবার। চেঞ্জ হও 5 মিনিটের মাঝে, নয়তো আমি এসে চেঞ্জ করানোর জন্য অনুমতি নিব না। ক্রিস্টনের কথাগুলো শুনে নূর তার দিকে মাথা তুলে তাকালো। চোখের জল সমুদ্রের সমান, আর সেখানে পাহাড় সমান অভিযোগ আর অভিমানে ভরা। ক্রিস্টনের ইচ্ছে করছে সেই জলটুকু শুষে নিয়ে বলতে, আমি তো আছি। কিন্তু সে আরও জল শক্ত করে বলল। অ্যান্ড আই মিন ইট। অর্থাৎ সে বোঝালো সে বলেছে যা নূর না শুনলে ফিরে এসে সে তাই করবে। ক্রিস্টন চলে যাওয়ার পর নূর বেড থেকে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে গেল। পানির কর ঝেড়ে কান্নায় ভেঙে পড়ল সে। ছোটবেলা থেকে তার দাদু তাকে মানুষ করেছে। উচ্চবিত্ত পরিবারের একমাত্র কন্যা হওয়ার কারণে নূরের কোনো কিছুর অভাব ছিল না। যা চাইতো তাই পেত। তবে সে উগ্র ছিল না। বাবা মা নাই বলে তাকে কখনোই অভাবটা পূরণ করতে দেয়নি তার দাদু। তবে আজ এমন কাজ তার দাদু কিভাবে করতে পারলো? কপালে কেটে যাওয়া স্থান থেকে রক্ত চুইয়ে পড়ছে নূরের। ভেতরের ক্ষতটা থেকে তার চেয়েও দ্বিগুণ রক্ত ঝরছে। কিভাবে থাকবে সেই হিংস্র নামক অমানুষের সাথে, যার অন্যান্য মানুষের প্রতি দয়া নাই, তাদের প্রাণ নিয়ে খেলা করে? গার্ডেন এরিয়াতে ক্রিস্টন তার ব্ল্যাক কফিতে চুমুক দিচ্ছে, আর মাঝে মধ্যে আর চোখের সামনে বসা অবস্থায় নূরের দিকে তাকাচ্ছে। নূর চুপচাপ কাঁটা চামচ দিয়ে চাউমিনটা ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে। জন, আমার মিটিংটা ফিক্সড করো, যেটা কালকে আটকে ছিল। ক্রিস্টন বলল তার পার্সোনাল বিশ্বস্ত গার্ডকে। ক্রিস্টনের আওয়াজে মনে হচ্ছে অনেক ওজন আছে। চোখ আলতো উঠিয়ে নূর একবার দেখে নিল ক্রিস্টনকে। আর তুমি? নূরের দিকে আঙুল তুলে। খাওয়া শেষে নিজের ঘরে থাকবে। এক্সট্রা প্ল্যান করে থাকতে যা কার্যকরী হবে না সেটা মাথায় গেঁথে নাও। ক্রিস্টন বলল চোখ পাকিয়ে। আই এম নট এ ফুল। নূর চোখ মুখ শক্ত করে জবাব দিল। সাউন্ডস বেটার। ক্রিস্টন বাঁকা হাসি দিয়ে কথাগুলো বলে উঠে দাঁড়ালো। চেয়ার থেকে কোটটা তুলে কাঁধে তুলে বেরিয়ে গেল সেখান থেকে। নূর এতক্ষণ হাঁপ ছেড়ে বাঁচল। মনে হচ্ছিল লোকটা যতক্ষণ তার সামনে ছিল দমটা আটকে ছিল কেমন ভাবে। ঘরে বসে নূর ভাবছে, কিভাবে এখান থেকে বের হব, আর উনি কি চায় সেটাও ক্লিয়ার করছে না। দাদু আমাকে কেন বিক্রি করলো সেটাও জানি না। আমি এখানে কেন আসছি সেটাও বুঝছি না। গুলিয়ে যাচ্ছে সব কিছু, মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায়। নূর এতক্ষণ বসে বসে প্ল্যান করলো কি কি করবে। হয়েও গেছে তার প্ল্যান। নূর বাড়ির সার্ভেন্টকে দিয়ে একটা রেড ওয়াইন আনলো। রেড ওয়াইন চাওয়াতে সার্ভেন্টটা কেন আর চোখে তাকালো। নূরও চোখ পাকিয়ে দেখলো। নূর রেড ওয়াইনটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। একটা ফিমেল সার্ভেন্টকে বলল তার ঘরে যেন কেউ না আসে। ফিমেল সার্ভেন্ট মাথা ঝাঁকালো। নূর রেড ওয়াইন গ্লাসে ঢেলে বাথরুমের টাবে ভিতরে গিয়ে বসলো। কখন এসব খায়নি সে। গন্ধে তার ভিতর গুলি আসছে, মনে হচ্ছে বমি করে দেবে সে।
কোনো রকমের রেড ওয়াইনটা হাতে নিয়ে নিজের জামা কাপড়ের ওপর ছিটালো সে। নিজের ভুলগুলো এলোমেলো করে দিল, দেখে যেন বিশ্বস্ত লাগে তাকে। এসব করার পর নিজের ইচ্ছায় বাথরুমের বাথটাব থেকে বের হয়ে স্লিপ কেটে ধরাস দিয়ে পড়ল। রুমের দরজা খোলা বিধায় আওয়াজটা ধরাম দিয়ে উঠল। এদিকে ফিমেল সার্ভেন্ট ক্রিস্টনকে ফোন দিয়ে বলে দিয়েছে ম্যাম কাউকে তার রুমে আসতে না করেছে। ক্রিস্টন তখনও মিটিংয়ের ফিনিশিং টেনে দ্রুতভাবে গাড়ি চালিয়ে আসছে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সে শুনতে পায় এরকম ধরাম করে আওয়াজ। দ্রুত বেগে ছুটে যায় তার রুমে। রুমের দরজা খোলা, কিন্তু বাথরুমের দরজা খোলা না। অনেক জোরে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কেউ খুলছে না। নূর ভিতর থেকে এটাই এক্সপেক্ট করেছিল যে এরকম কিছু একটা হবে। নূর, দরজা খোলো। গড প্রমিস, যদি উল্টাপাল্টা কিছু করো আমি তোমাকে জ্যান্ত পুঁতে দিব। ক্রিস্টন চিল্লিয়ে বলছে। ওপেন দ্য ডোর রাইট নাও, ড্যাম ইট। ক্রিস্টন চিল্লিয়ে বলল। এত বলার পরও যখন ক্রিস্টন কোনো উত্তর পেল না, তখন তার মনে ভয় লাগতে শুরু করলো। উপায়ন্তর না পেয়ে আরও সার্ভেন্টকে ডেকে একসাথে দরজা ঢাকালো। মিনিট 5 এইভাবে ধাক্কাধারি করার পর দরজাটা খুলল। ভিতরে যেয়ে ক্রিস্টন দেখল নূরের গায়ে ওয়াইনের মাখামাখি। ফ্লোরে পড়ে আছে সে। হাফ প্যান্ট পরাতে তার রান দেখা যাচ্ছে। সার্ভেন্টগুলোকে সরিয়ে নূরকে কোলে তুলে নিল, তার পায়ে টাওয়াল জড়িয়ে দিয়ে নিয়ে যাচ্ছে বাহিরে। অলরেডি অ্যাম্বুলেন্স কল করা হয়েছে। ভয়ে ক্রিস্টনের জান ধুকপুক করছে। নূর সব বুঝছে, কিন্তু রেসপন্স করছে না কোনোভাবে। একবার শুধু সে এখান থেকে বের হতে পারলেই শান্তি। গেটের বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। নূরকে স্ট্রেচারে শোয়ালো ক্রিস্টন। 2টা ডাক্তার দাঁড়িয়ে আছে। একটা ডাক্তার নূরকে দেখে কেমন ক্রাশ খাওয়ার মতো মুখ করলো, কিন্তু ক্রিস্টনকে দেখে আবার সামলে নিল। তাড়াতাড়ি চেক করুন, ওর কি হলো? ক্রিস্টন ব্যস্ত গলায় বলল, মিস্টার ক্রুজ, হ্যাভ সাম পেশেন্ট, লেট মি সি। ডাক্তার বলল। ডাক্তার নূরকে পরীক্ষা করছে, কিন্তু কোনো কিছু বুঝতে পারছে না। একের পর এক দেখছে, চোখ খুলছে, কিন্তু কিছু বলছে না। ডাক্তারটা নূরের পায়ের কাছে এসে সুড়সুড়ি দিচ্ছে, যেহেতু তার জ্ঞান নাই। আর এই সুড়সুড়ি নূরের মারাত্মক দুর্বলতা। সবখানে সুড়সুড়ি তার। আর এই সুড়সুড়ি পেয়ে নূর আর কন্ট্রোল করতে পারল না। ডাক্তারকে এক লাথি দিল। সুড়সুড়ি ঠেলাতে আর শোয়া থেকে বসা অবস্থায় হয়ে নূর হেসে চলে যাচ্ছে। কোনো মতে হাসি থামছে না তার আর। এদিকে নূরের দিকে কেউ রক্তিম চোখ নিয়ে তাকিয়ে আছে, সেদিকে খেয়াল নেই তার। নূর হাসি থামিয়ে চারপাশ দেখে বুঝলো, যখন সে ধরা পড়ে গেছে তখন তার মুখটা এতটুকু হয়ে গেছে। এই প্রথম ভয়ে ভয়ে নূর তাকালো ক্রিস্টনের দিকে। হিংস্র লুক নিয়ে তাকিয়ে আছে তার দিকে। নূর নিজের কপালকে নিজেরই ফাটাতে ইচ্ছে করছে। এসব ভাবতে ভাবতে নূর আর একটা ভুল করে ফেললো। তা হলো, স্ট্রেচার থেকে লাফ দিয়ে সে পালাতে চাইছিল, আর ক্রিস্টন তার হাত খপ করে ধরে এখন হিড় করে টেনে বাহিরের ভিতরে নিয়ে যাচ্ছে। নূর চিল্লাচ্ছে, ছাড়েন আমাকে। অসংখ্যবার নূর একই কথা বলে যাচ্ছে ক্রিস্টনকে, কিন্তু কোনো পরিবর্তন নাই। আর কতক্ষণ এইভাবে ঝুলে থাকবো মাবুদ? নূর রেলিংয়ের লাস্ট 1 ঘন্টা যাবৎ ঝুলে আছে। 1 ঘন্টা আগে সে মনে মনে প্ল্যান করেছে যে করেই হোক সে পালাবে, কিন্তু এত কড়া সিকিউরিটির মধ্যে দিয়ে সে কী করে পালাবে? তখনই তার চোখ গেল থাই গ্লাসের জানালা দিয়ে। সেখানে গেল দৌড়ে। যেহেতু ঘরের কোনো এক জায়গাতে সিসি ক্যামেরা লাগানো, সেই হিসেবে তাকে সাবধানে কাজ করতে হবে। আগে সে ঘরের লাইট অফ করলো। লাইট অফ করে থাই গ্লাসের জানালা খুলে দেখলো সেখানে রেলিং আছে। লাফ দিয়ে পড়লে জানে বাঁচবে না সে। 5টা ওড়না নিয়ে রেলিংয়ের কাছে গিয়ে নেমে পড়ল সে। এদিকে ক্রিসের এসে খুঁজে না পাওয়া, গলা ফাটানো সব কিছু নূর দেখেছে, তবুও মুখ চেপে আছে যেন আওয়াজ না যায়। ক্রিসের বের হওয়ার পর নূর রেলিং থেকে তার হাতের ওড়নাগুলোকে পেঁচিয়ে নিচের দিকে নেমে পড়ল সুরসুর করে। বাগান নিচে থাকায় পায়ের বেশ খানিক অংশ কেটে গেল, কারণ তার পরনে ফ্রক আর কোয়ার্টার প্যান্ট ছিল। সেটা সে সার্ভেন্টদের ঘর থেকে গতকালই চুরি করে এনেছে। এই পোশাকটা মুখে কালি মেরে দিয়েছে। ক্রিসের যাওয়ার পথ দেখছিল সে এতক্ষণ ধরে। আস্তে সার্ভেন্টের লুকটা বাড়িয়ে গার্ডদের সামনে পৌঁছালো।
গেটের কাছে যেতেই তাকে কে যেন বলল, হ্যাঁ লেডি, স্টপ দেয়ার। নূরের বুক ধুকপুক করছে। ধরা পড়ে গেল এই অবশেষে। গার্ড এসে জিজ্ঞেস করলো, তুমি কি এখানে কাজ করো? নূর প্রশ্ন শুনে বিচলিত হলেও থেমে গেল। সে বলার আগে আরেকজনকেও, ওই গার্ডকে বলছে, ওখানে কি করছেন কি আপনি? বস রেগে আছে, দ্রুত আসেন, গাড়ি নিয়ে বের হতে হবে। গার্ডটি আর কিছু না বলে দ্রুত বেগে সেখান থেকে চলে যায়। নূর মনে হচ্ছে হাঁপ ছেড়ে বাঁচল। সার্ভেন্টদের পোশাকে নূরকে দেখে দারোয়ান গেট খুলে দিল। নূর প্রাণপণে দৌড়াচ্ছে। যে করেই হোক তাকে আমেরিকা ছাড়তেই হবে। তার দাদু তার সাথে এরকম কেন করলো তাকে জানতেই হবে। এইভাবে নূর দৌড়াতে দৌড়াতে একটা বাস দেখে ফেলল। যেহেতু টাকা নাই তাকে তাহলে কোনো ক্রমে উঠতে দিবে না উপরে। সে চুপি চুপি বাসের পিছনে যেয়ে লুকালো দোতলায় বাস। সবাই উঠে যাওয়ার পর সে বাসের পিছনে মই সিস্টেম জায়গাটা ধরে ধরে উপরে উঠে শুয়ে গেল যেন কেউ ধরতে না পারে। এইভাবে গাড়ি চলতে লাগলো আপন গতিতে। নূর শুধু মনে মনে বলছে, এখান থেকে একবার বেঁচে ফিরে যাই, তারপর তোকে কানের নিচে বাজবো শালা। আমাকে 3টা থাপ্পড় মেরেছিস তুই। ক্রিস নিজের এরিয়াতে এসে গান দিয়ে শ্যুট করেই চলে যাচ্ছে মূর্তিটার উপর। মনে হচ্ছে যত রাগ ওই মূর্তিটার উপর তুলছে। 1 ঘন্টা ধরে তাই করছে। একটা গার্ড এসে মাথা নিচু করে জিজ্ঞেস করছে, স্যার, ম্যাম ফরেনের একটা বাসে উঠে পড়েছে। আমাদের লোক সেটা দেখেছে এবং পিছু নিয়েছে। আপনি তাকে ধরতে না করেছেন, এজন্য তাকে কেউ টাচ করেনি। ক্রিস এতক্ষণ বুলেট চালাচ্ছিল। গার্ডের কথা শুনে থেমে গেল। চোখের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাঁকা করে হেসে বলল, দেয়ার আর ইউর মাই বেবি গার্ল। ক্রিস হাতে থাকা গানটা ফেলে দিয়ে চোখে সানগ্লাস দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। সাথে তার পিছনে প্রোটেকশন হিসেবে 10টা গাড়িও। হেই, এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি? একজন ফরেনারকে নূর জিজ্ঞেস করছে। ফরেনারটা উত্তর দিল, ইয়েস মাই ইয়াং লেডি। নূর বলল, আমি কি এই শিপে করে বাংলাদেশ যেতে পারি? লোকটা এগিয়ে আসলো কিছু না বলে। নূরকে মাথা থেকে পা পর্যন্ত দেখে স্ক্যান করতে লাগলো। চেক আউট এইভাবে করাতে নূরের অস্বস্তি লাগতে লাগলো। একসময় নূর দৌড় দিতে গেলে লোকটা তার বাহু ধরে বলে, আজকে তোমাকে দিয়ে রাতে ফ্রিতে এনজয় করা যাবে। এই বলে লোকটা তাকে নিয়ে টানাটানি করতে লাগলো। নূর ছোটাছুটি করছে জোর দিয়ে, আর লোকটা ইংলিশে বিভিন্ন অসন্তোষজনক কথা বলছে। হুট করে গানের একটা বুলেট এসে লোকটার পিঠে ঢুকে গেল। নূর মৃদু চিৎকার দিয়েও দিবে না। বুক হৃৎপিণ্ড এত জোরে বিট করছে, পিছনে ঘুরে তাকাবার সাহসটা কুলাচ্ছে না। এটার কেউ হবে না সে ছাড়া। পিছন থেকে একজন বলল, আর ইউ টায়ার্ড বেবি গার্ল? নিজের দাদুর সম্মান বাঁচাতে নূরকে বিয়ে করতে হবে এই মাফিয়া নামক হাজবেন্ডকে। কান্নার দলা পাকিয়ে আসছে, তবুও কান্না যেন থামছেই না তার আর। নূরের সামনে তার দাদু মনির এহসান বসে আছে। তিনি ওকে থেমে বলে উঠলেন, আমি যা বলি তা মনোযোগ দিয়ে শোনো। নূরের কিছুক্ষণ আগে বিয়ে হয়েছে ক্রিসের সাথে। ক্রিস এক প্রকার টেনে হিঁচড়ে বাড়ি নিয়ে এসেছে তাকে। তার পিঠে কয়েকটা ধুমধাম কিলো পড়েছে। মনির এহসান বলে উঠল, তুমি হয়তো রেগে আছো। এই যে তোমাকে ক্রিস বলেছে আমি তোমাকে বিক্রি করে দিয়েছি ওর কাছে। ক্রিস তোমার জীবন বাঁচাতে তোমাকে মিথ্যে কথা বলে নিজের কাছে রেখেছে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, তোমার লাইফটা যেন রিস্কে না পড়ুক। আমি তাই চেয়েছিলাম। বাংলাদেশে তোমাকে মেরে ফেলার জন্য একজন উঠে পড়ে লেগেছিল। আমি চেয়েও কিছু করতে পারিনি। যেহেতু আমি ক্রিসকে আগে থেকে চিনি, তাই আমার কাছে মনে হয়েছে তার সাথে তোমাকে রাখাটা শ্রেয়। তোমার জীবন রক্ষার্থে ক্রিসকে গুলি খেতে হয়েছে। আশা করি তুমি আমার কথা বুঝেছো আর আমার কথা রাখবেও। মনি এহসান এই কথা বলে চলে গেল। ক্রিস ধীর পায়ে নূরের কাছে আসলো। সে এসে জিজ্ঞেস করলো, লিগেলি তুমি আমার ওয়াইফ। দৌড়াদৌড়ি করে এনার্জি নষ্ট না করে আমার সাথে কিভাবে জীবন কাটাবে সেটা নিয়ে ভাবো। আমি তোমাকে ভালোবাসি, এটা মাথায় রেখো। ক্রিসের কথা আর তার দাদুর কথা মাথায় প্রচণ্ড ঘুরপাক খাচ্ছে তার। কি করবে কি ফেলবে বুঝতে পারছে। অবশেষে সিদ্ধান্ত নিল যে
যা হয়েছে মেনে নেবে সে। 7 বছর পর। নূর চিল্লাচ্ছে। কুয়াশা আর কোহিনূর, তোরা যদি 5 মিনিটের মাঝে ডাইনিংয়ে না আসিস, তোদের পিঠের ছাল তুলে নিব আমি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কুয়াশা, কোহিনূর, নূর আর কৃষের ছেলে মেয়ে। টুইন বেবি হয়েছে তাদের। কৃষ্ণ মাফিয়া কাজ ছেড়ে নিজের বিজনেস সামলাচ্ছে। কৃষ নিচে এসে বসলো। কি হয়েছে বেবি গার্ল? নূর বলল। একদম ওই নামে ডাকবে না। কৃষ চোখ পাকিয়ে বলল। কি বললো? নূর আমতা আমতা করে বলল। বাচ্চারা আছে তো। কৃষ উঠে নূরের ঠোঁটে দীর্ঘক্ষণ চুমু খেলো। বাচ্চারা এসে বলল, দেখে ফেলেছি। কৃষ হাসলো আর নূর কৃষের বুকে মুখ লুকালো।